আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনে জনগণের সমর্থন জরুরি মন্তব্য পুলিশ প্রধানের। বাধাহীনভাবে কাজ করা সম্ভব হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় কুমিল্লা ৯ আসনে শক্ত অবস্থানে ধানের শীষ, ছাড় দিতে রাজি নয় জামায়াত এবং ইসলামিক ফ্রন্ট। এবং নওগাঁ ১ ও ২ ও ৩ আসনে সরগরম ভোটের মাঠ। বিএনপি ও জামায়াতের মধ্যে জমবে লড়াই, আলোচনায় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনে জনগণের সমর্থন জরুরি বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি বাহারুল আলম। রংপুরে পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা শেষে তিনি এই মন্তব্য করেন। আগামীতে পুলিশ বাধাহীনভাবে কাজ করতে পারলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে আইজিপি জানান, নির্বাচনকে ঘিরে পুলিশ তাদের হারিয়ে যাওয়া ১,৩৩০টি অস্ত্র এবং গত এক মাসে দেশি বিদেশি ২৫১টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এই যে আমি আইনগত কাজ করতে গেলে মানুষ যে ভুল বুঝে মনে করে যে এই পুলিশ তো ৫ই আগস্টের আগের পুলিশ, সে কেন অ্যারেস্ট করবে, সে কেন বলবে রাস্তা ছেড়ে দিতে। মানে এই জায়গাটা আমি এখনো পাচ্ছি না। আপনাদের মানে সমাজের যে সম্পূর্ণ সমর্থন, এটা যদি না পাই আমি ইলেকশন করতে পারবো না। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার খেলাধুলাকেও দলীয়করণ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোর এনএস সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলোয়াড়দের সরকারি ভাতার ব্যবস্থা করা হবে। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক বাদশাহ আলম সহ ক্রীড়ামোদী ও জেলা বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। তো খেলাধুলাকে উনি বাধ্যতামূলক করে এই খেলোয়াড়রা একটা সময় রিটায়ার করার পর তারা যেন পেনশন পায়, তারা যেন সরকারি ভাতা পায়, তার ব্যবস্থা আমাদের পার্টি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা গেলে আমরা এই ব্যবস্থা করব। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। কুমিল্লা ৯ আসনটি বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় অনেকটা দাপটে আছেন ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তবে সাংগঠনিকভাবে ও জনগণের আস্থা অর্জন করে শক্ত অবস্থানে থাকার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৯ আসনে মোট ভোটার ৪,৭৮,৫৩১ জন। এবারের নির্বাচনে জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে আসন ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। জামাত থেকে সরোয়ার ভাই উনি আছেন। আমাদের দুইজনের মধ্যে বোঝাপড়া খুবই সুন্দর। যেই আসবে কেন্দ্র যাকেই দিবে আমরা তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে যেখানে যে প্রার্থী নির্বাচন করলে পাশ করবে তাকেই দেওয়া হবে। আমরা মনে করতেছি যে আমাদের অবস্থান এখানে শক্ত অবস্থান আছে। পুরনো এই আসনটি নিজেদের দখলে নিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিকও। এই আসনে বিএনপির কোনো চ্যালেঞ্জ নাই ইনশাল্লাহ। আমরা আমাদের প্রার্থী শুধু কেবল দাঁড়ায় থাকলে, আর আমাদের কর্মী আসলে বলতে কি আমাদের কর্মী বেশি, এই আসনে সমর্থক বেশি, এই জন্য আমাদের প্রার্থীর জন্য নির্ভয়। এটা কেউ ৭১ বিরোধী, কেউ সামাজিক অবক্ষয়ের মধ্যে জড়িত, সব কিছু মিলিয়ে কিন্তু আমি আল্লাহর মতো আমার অবস্থানটা ভালো মনে করি। সেই জন্য আমার প্রিভিয়াস হিস্ট্রি দেখে নিন, তারপরে আপনার মূল্যবান ভোটটি দিবেন। কারণ একটি ভোটের মাধ্যমে, আপনার একটি ভোটের মাধ্যমে কিন্তু আগামীতে সংসদে কথা বলা হবে। চাঁদপুর এবং নোয়াখালীর মধ্যবর্তী স্থান হওয়ায় এই এলাকার গুরুত্ব অনেক। অসংখ্য হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে লাকসামে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা।
সময়ের সাথে সাথে নওগাঁ 1, 2 ও 3 আসনে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। ধারণা করা হচ্ছে নির্বাচনে মূল লড়াই হবে বিএনপি ও জামাত প্রার্থীদের মধ্যে। তবে 1 আসনে আলোচনায় বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী। এই 3 আসনে মনোনয়ন যাচাই বাছাই টিকেছেন 17 জন। ভোটাররাও করছেন নানা হিসাব নিকাশ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে নওগাঁ 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী। তার বিরুদ্ধে লড়তে হবে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে। এছাড়াও জামাতের প্রার্থী মাহবুবুল আলম সহ ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছেন ভোটের মাঠে। স্বতন্ত্র হলো আমি আগে যেমন সরকারি দল থেকে ছিলাম, সেটা হয়তো সুবিধা হয় মার্কার, আমার সুবিধা নাই। আমি আশাবাদী স্বতন্ত্র হিসাবে আমি জিতব। জনগণ শহীদ জিয়া, দেশমাতা খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাড়া কাউকে চেনে না। তারা ধানের শীষকে চিনে, ধানের শীষের পক্ষেই থাকবে। নওগাঁ 2 ও 3 আসনে মূল লড়াই হবে বিএনপি জামায়াতের প্রার্থীদের মধ্যে। এই আসনে বিএনপি জামাত ছাড়াও ভোটের মাঠে আছে ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলোর প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাদের প্রতিপক্ষ আছে, প্রতিপক্ষ আমরা দুর্বল ভাবি না, তারাও এগিয়ে যাচ্ছে, তারাও আশাবাদী এবং আমরা শতভাগ আশাবাদী। আমরা এই 2 আসনে নওগাঁ 2, পদ্মতলা, ধামরাট এই এলাকায় আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ। আমরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে সকল দল সবাই মিলেমিশে কাজ করব। জনগণ যাকে সমর্থন করে সেই নির্বাচিত হয়ে চলে আসবে। দ্বন্দ্বিতাপূর্ণ মাঠেই আসলে খেলতে ভালো খেলা হয়। তবে আমি আবার সেই কাদের সাহেবের খেলার কথা বলছি না। আমরা সুস্থ নির্বাচন করতে চাই, প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু আমাদের মধ্যে শত্রুতা হবে না। ব্যালেন্সটা সবার জন্য সমান হবে। আমাদের পক্ষে পজিটিভ দিক হচ্ছে সারা দেশে দাঁড়িপাল্লার একটা জোয়ার দেখা যাচ্ছে। এদেশে জনগণের যে অকুণ্ঠ সমর্থন, এই সমর্থনটা আমাদের সাথে রয়েছে। এই 3 আসনে মোট ভোটার 12,40,398 জন। মুশফিকুর রহমান, ATN বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোটের হালচাল জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইসহাক সুমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এই আসনের নির্বাচন। এই আসনে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভোটাররা আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন যে এই আসনে বিগত দিনে গত 15 থেকে 17 বছরে অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন হয়নি বিধায় অনেকটাই উন্নয়ন পিছিয়ে আছে এই আসন। ভোটাররা বলছেন যে প্রার্থী এই আসনের অবকাঠামোগত উন্নয়ন এবং পাশাপাশি ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবেন তাকেই ওনারা ভোট দিবেন। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়ায় গণমাধ্যম কর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি মোটেলে পিআইবি এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিসবাউল করিম। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের মোট 50 জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। এদিকে গতকাল শেরপুর ও জামালপুরের সাংবাদিকদের নিয়ে পিআইবির উদ্যোগে 2 দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুর জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং সেন্টারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে কোনোভাবে সাংবাদিকদের দ্বারা যাতে কোনো বিচ্যুতি না ঘটে সেটি নিশ্চিত করতে সাংবাদিকদের প্রশিক্ষিত করা বা আইন কানুনে আরও দক্ষ করতে পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজউদ্দিন নিপুন, ATN বাংলার চিফ রিপোর্টার ইকরামুল হক সায়েম ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। বর্তমান অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড দিতে পুরোপুরিভাবে এখনও সমর্থ হয়নি বলে মন্তব্য করেছেন নীলফামারী জেলা জামায়াতের
সহকারী সেক্রেটারি জেনারেল ও নীলফামারী সদর 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বিকেলে নীলফামারী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন, জনগণের ভোটে সংসদে যেতে পারলে কৃষি সেক্টর ঠিক রেখে বাণিজ্যিক শিল্পাঞ্চল গড়ে তোলা সহ চিলাহাটে স্থলবন্দর চালুকরণ, রাস্তাঘাট ও শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত প্রার্থী আব্দুল লতিফ। শীতে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় সপ্তাহ জুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল 9টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 8.3 ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে। রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। শীতের তীব্রতার কাছে একরকম অসহায় হয়ে পড়েছে অসহায় ও ছিন্নমূল মানুষগুলো। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। এদিকে কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া ফরিদপুর, মেহেরপুর, পঞ্চগড়েও চলছে শীতের তীব্রতা। রাজশাহীতে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 4 শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ বায়েজিদ সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর A.N.K. নোমান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ইকোনমিক্স অলিম্পিয়াড বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজ। পরে 3টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই সময় আয়োজকরা বলেন, রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি চর্চাকে আরও এগিয়ে নিতে এই অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের স্বনামধন্য হেংশেন হাসপাতাল ও গুয়াংঝো ফসুন চানচেং হাসপাতালের 8 জন বিশেষজ্ঞ ডাক্তার চট্টগ্রামের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন। চট্টগ্রামে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলা থেকে আসা শতাধিক রোগী চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা গ্রহণ করেন। চীনা চিকিৎসকদের ভাষাগত সহযোগিতা করেন চীনের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে পাশ করা বাংলাদেশি চিকিৎসকরা। পরে চট্টগ্রাম অঞ্চলের রোগীদের চীনা ওই 2টি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় বেশ কয়েকটি হাসপাতাল ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বিএনপি অফিস চত্বর থেকে বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজামুর রহমান মিজান ও সদস্য সচিব কামরুল হাসান এ সময় বক্তব্য রাখেন। এদিকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়। এ সময় বিক্ষোভকারীরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা শহরের শায়েস্তানগর দলীয় কার্যালয়ে ছাত্রদল জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ 3 আসনে দলের মনোনীত প্রার্থী জি.কে. গাউস ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইমামবাড়ি ঈদগাহ মাঠে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোফাক্খারুল ইসলাম রানা। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির উদ্যোগে নাটোরের সিংড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার শেরকুল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের শেষে সহস্রাধিক এতিম মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের আয়োজনে 2025 সনের মেধাবৃত্তি প্রদান স্কুল ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস ও স্ট্র্যাটেজি বিভাগের অধ্যাপক ও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ডক্টর এম কামরুল আলম। স্কুলের সাবেক ও বর্তমান মিলিয়ে 5 শতাধিক শিক্ষার্থী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এসব কম্বল বিতরণ করা হয়। কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মকবুল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মাসউদুল আলম, সহসভাপতি ফয়সাল আহমেদ মিঠু ও সাধারণ সম্পাদক শহীদুল আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা তীরবর্তী অসহায় ও হতদরিদ্র তাঁত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সামাজিক সেবা সংগঠন পুনঃব্যবহার এর উদ্যোগে উপজেলার হাজিবাড়ি গোটালতলায় 500 পরিবারকে এসব কম্বল দেওয়া হয়। এই উদ্যোগে সহযোগিতা করে ইনার হুইল, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ও H&H ফাউন্ডেশন। কম্বল পেয়ে পুনঃব্যবহারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় মানুষেরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।